আসসালামু আলাইকুম। আমি রাসেল আর আপনি শুনছেন বুটকম ডট। আজকের গল্পটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ প্রতিদিনই আমরা নিয়ে আসি এমন সব ভৌতিক গল্প যা শুনলে রাতের নীরবতাও ভয়ঙ্কর মনে হবে। আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন এক শ্রোতা। ব্যক্তিগত গোপনীয়তার কারণে আমরা তার নাম ও পরিচয় পরিবর্তন করেছি। চলুন আর দেরি না করে শুরু করি আজকের গল্প। ভারতের রাজস্থানের এক প্রাচীন দুর্গ বনগড় দিনের বেলায় পর্যটকদের ভিড়ে মুখর থাকলেও সূর্য ডোবার পর সেই জায়গায় নেমে আসে এক অস্বাভাবিক নীরবতা। স্থানীয়দের বিশ্বাস, রাতের অন্ধকারে সেখানে এমন কিছু ঘটে যা সাধারণ মানুষের চোখে দেখা উচিত নয়। এইসব গল্পকে কখনোই বিশ্বাস করতো না অজয়। অজয় ছিল একজন প্যারানরমাল গবেষক। ভূত, প্রেত, আত্মা কিংবা অভিশাপ সব কিছুকেই সে কুসংস্কার বলে মনে করত। তার বিশ্বাস ছিল প্রতিটি রহস্যের পেছনেই কোনো না কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। একদিন সে ঘোষণা দিল, আমি বনঘরে রাত কাটাবো। যদি সত্যিই সেখানে কিছু থাকে আমি সেটার প্রমাণ নিয়ে ফিরব। অজয়ের স্ত্রী প্রিয়া কথাটা শুনেই আতঙ্কিত হয়ে পড়ল। অজয়, প্লিজ, সবাই যখন নিষেধ করছে তখন কেন যাচ্ছ? অজয় হেসে বলল, ভয় মানুষ তৈরি করে, ভূত নয়। প্রিয়া আর কিছু বলল না, তবে তার চোখে স্পষ্ট উদ্বেগ ছিল। 2 দিন পর বিকেলের শেষ আলো মিলিয়ে যাওয়ার আগে অজয় ক্যামেরা, টর্চ, ট্রাইপড এবং কয়েকটি বিশেষ যন্ত্র নিয়ে বনগড়ের উদ্দেশ্যে রওনা দিল। সূর্য ডুবে যাওয়ার কয়েক মিনিট আগে সে দুর্গের সামনে পৌঁছালো। চারদিক অদ্ভুত নীরবতা, না কোনো পর্যটক, না কোনো পাহারাদার। শুধু শুকনো বাতাস আর ভাঙা দেওয়ালের ফাঁক দিয়ে ভেসে আসা এক অজানা শীতল অনুভূতি। পিয়া গাড়ির ভেতরে বসে রইল। অজয় বলল, 1 ঘন্টা, এর বেশি লাগবে না। এই বলে সে ধীরে ধীরে দুর্গের ভেতরে প্রবেশ করল। ভেতরে ঢুকতেই তার মনে হলো যেন কেউ তাকে লক্ষ্য করছে। সে কয়েকটি ছবি তুলল। সব কিছুই স্বাভাবিক, পুরনো দেওয়াল, ভাঙা মন্দির, ধুলা মাখা পাথর। কিন্তু কয়েক মিনিট পর সে স্পষ্ট শুনতে পেল কেউ যেন তার ঠিক পেছনে হাঁটছে। অজয় সঙ্গে সঙ্গে পেছনে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। সে আবার হাঁটা শুরু করলো, আবারও একই শব্দ। এবার শব্দটা যেন আরও কাছে। সে দ্রুত ঘুরে দাঁড়ালো, তবুও কেউ নেই। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। তার হাতে ধরা টর্চের আলো একবার জ্বলে উঠল, আবার নিভে গেল। চারপাশে এমন এক নীরবতা নেমে এলো যেন পুরো পৃথিবীতে সে একাই বেঁচে আছে। ঠিক তখনই দূরে কোথাও থেকে ভেসে এলো নূপুরের শব্দ। অজয় নিজের মনকে বোঝালো হয়তো বাতাসের শব্দ, কিন্তু শব্দটা থামেনি, বরং ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসতে লাগলো। অজয় ক্যামেরা চালু করলো। সে চারদিকে আলো ফেললো, কিন্তু কাউকে দেখতে পেল না। ঠিক সেই মুহূর্তে তার ফোনে একটি নোটিফিকেশন এলো। স্ক্রিনে লেখা, এখনই ফিরে যাও। অজয় অবাক হয়ে গেল, কারণ দুর্গের ভেতরে কোনো নেটওয়ার্কই ছিল না। সে দ্রুত ফোন খুলে দেখলো, কিন্তু কোনো নোটিফিকেশন নেই, যেন কিছুই ঘটেনি। তার বুকের ভেতর অজানা এক অস্বস্তি জমতে শুরু করলো। তারপর আবার সেই নূপুরের শব্দ, এবার একেবারে তার পেছনে। অজয় ধীরে ধীরে ফোনের ফ্রন্ট ক্যামেরা চালু করলো। স্ক্রিনে যা দেখা গেল তা তার শরীরের সমস্ত রক্ত যেন মুহূর্তেই হিম করে দিল। ফোনের ফ্রন্ট ক্যামেরার স্ক্রিনে যা দেখলো তা কোনো সুস্থ মানুষের পক্ষে বিশ্বাস করা সম্ভব নয়। অজয়ের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে এক নারী, গায়ে রক্ত ভেজা লাল শাড়ি, মুখের এক পাশ ছিঁড়ে গেছে, চোখ দুটো অস্বাভাবিক বড়, যেন বহু বছর ধরে কারো অপেক্ষায় আছে, আর ঠোঁটে ফুটে আছে এক ভয়ঙ্কর হাসি। অজয়ের হাত কাঁপতে শুরু করলো।
সে ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো, কেউ নেই। আবার ফোনের স্ক্রিনে তাকাতেই সেই নারী আগের মতোই দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার মুখটা একটু একটু করে অজয়ের দিকে এগিয়ে আসছে। অজয় আতঙ্কে ফোনটা মাটিতে ফেলে দিল। তার চারপাশে আবার নেমে এলো নিস্তব্ধতা। হঠাৎ নুপুরের শব্দ এবার একেবারে তার কানের পাশে। সেই দৌড় দিতে গিয়েও থেমে গেল, কারণ সামনে যে পথ দিয়ে সে এসেছিল সেই পথটি আর নেই। চারিদিকে শুধু ভাঙা দেওয়াল, যেন দুর্গের ভেতরটা মুহূর্তেই বদলে গেছে। অজয় নিজেকে শান্ত করার চেষ্টা করলো। না, এগুলো সব মনের ভুল। সে টর্চ জ্বালিয়ে অন্যদিকে হাঁটতে শুরু করলো। কয়েক মিনিট পর সে একটি পুরনো ঘরের সামনে এসে দাঁড়ালো। ঘরের দরজা আধ খোলা, ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে আসছে। সে সাহস করে দরজাটা ঠেলে খুলল। ঘরের মাঝখানে একটি পুরনো কাঠের চেয়ারের উপর ধুলোমাখা একটি আয়নায় কাচে অসংখ্য ফাটল। অজয় কাছে যেতেই আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পেল, কিন্তু পরের মুহূর্তেই তার নিজের প্রতিবিম্বের পেছনে সেই লাল শাড়ি পরা নারী দাঁড়িয়ে গেল। অজয় সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো, আবারও কেউ নেই। হঠাৎ আয়নার ভেতর থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ, আমাকে এখান থেকে নিয়ে চলো। কণ্ঠটা এত করুণ ছিল যে অজয়ের বুক কেঁপে উঠল। সে আবার আয়নার দিকে তাকালো। এবার সেখানে নিজের মুখ নয়, এক অচেনা নারীর রক্তাক্ত মুখ। তার চোখ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। অজয় পিছিয়ে যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। ঠিক তখনই ঘরের দরজা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। সে উঠে দরজা খুলতে গেল, কিন্তু দরজাটা যেন বাইরে থেকে কেউ চেপে ধরে রেখেছে। ঠিক তখনই ঘরের এক কোণে একটি ছোট্ট মেয়ের হাসির শব্দ। অজয় টর্চের আলো ফেলতেই দেখল ৮-৯ বছরের একটি মেয়ে, সাদা পোশাক, মাথা নিচু, লম্বা চুলে পুরো মুখ ঢাকা। সে ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু মুখটাই নেই, শুধু কালো অন্ধকার। অজয় আতঙ্কে চিৎকার করে উঠল। পরের মুহূর্তেই মেয়েটি অদৃশ্য হয়ে গেল। দরজাটাও নিজে থেকেই খুলে গেল। অজয় আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে প্রাণপণে দুর্গের বাইরে দৌড়াতে শুরু করলো, কিন্তু দৌড়াতে দৌড়াতে হঠাৎ বুঝতে পারলো তার পেছনে শুধু একজন নয়, অনেকগুলো পায়ের শব্দ, যেন ডজন খানেক মানুষ একসাথে তার পেছন দৌড়াচ্ছে। সে সাহস করে একবার পেছনে তাকালো, আর সেই দৃশ্য দেখেই তার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। অন্ধকারের মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অসংখ্য রক্তাক্ত মানুষ। তাদের সবার চোখ শুধু অজয়ের দিকে, আর তাদের ঠিক মাঝখানে লাল শাড়ি পরা সেই নারী ধীরে ধীরে নিজের ডান হাত তুলে অজয়ের দিকে ইশারা করে বলল, আজ তুমি এসেছো, এবার তুমি আর ফিরতে পারবে না। অজয়ের মুখ থেকে এক বিকট চিৎকার বেরিয়ে এলো। দুর্গের বাইরে গাড়িতে বসে থাকা প্রিয়া হঠাৎ চমকে উঠল। সে স্পষ্ট শুনতে পেল অজয়ের কণ্ঠ। এক মুহূর্ত দেরি না করে সে গাড়ি থেকে নেমে দুর্গের ভেতরে দৌড়ে গেল। কয়েক মিনিট খোঁজার পর ভাঙা এক প্রাচীরের পাশে অজয়ের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখল। তার শরীর বরফের মতো ঠান্ডা, মুখ ফ্যাকাশে, আর দুই হাত শক্ত করে মুঠো করা। প্রিয়া অনেক চেষ্টা করে গাড়িতে তুলে কাছের একটি হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালে জ্ঞান ফিরতেই অজয় হাঁপাতে হাঁপাতে উঠে বসল। সে চারিদিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ও ও ও এখানেও এসেছে। প্রিয়া অবাক হয়, জিজ্ঞেস করলো, কে সে? অজয় কোনো উত্তর দিতে পারল না। সে ব্যাগ থেকে নিজের ক্যামেরা বের করে ভনঘরে তোলা ছবিগুলো দেখতে শুরু করলো। প্রথম ছবি সব স্বাভাবিক, দ্বিতীয় ছবিও ভাঙা মন্দির, তৃতীয় ছবি দূরে লাল শাড়ি পরা এক নারী, চতুর্থ ছবি নারীটি আগের চেয়েও আরও কাছে, পঞ্চম ছবি এবার সে ঠিক অজয়ের পেছনে দাঁড়িয়ে। অজয়ের হাত কাঁপতে লাগলো। সে দ্রুত পরের ছবিটি খুলল, কিন্তু এবার স্ক্রিন সম্পূর্ণ কালো। শুধু নিচে একটি লেখা ধীরে ধীরে ফুটে উঠল, ফিরে এসো। অজয় আতঙ্কে ক্যামেরা ফেলে দিল। ঠিক তখনই কেবিনের দরজা খুলে একজন নার্স ভেতরে ঢুকলেন। তার হাতে একটি পানির গ্লাস। নার্স গ্লাসটি এগিয়ে দিতেই অজয় কাচের প্রতিফলনে আবার সেই লাল শাড়ি পরা নারীকে দেখতে পেল।
নারীটি এবার হাসছে না, সে কাঁদছে। তার চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। হঠাৎ সে ঠোঁট নাড়ল। অজয় স্পষ্ট শুনতে পেল, ওরা আমাকে বাঁচতে দেয়নি। পরের মুহূর্তেই অজয় চিৎকার করে গ্লাসটি ছুঁড়ে মারল। গ্লাস ভেঙে শত শত টুকরো হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল। কিন্তু ভয় তখনও শেষ হয়নি। প্রতিটি কাঁচের টুকরোতে সেই একই মুখ, শত শত চোখ যেন তার দিকে তাকিয়ে আছে, আর কানে ভেসে আসছে নূপুরের শব্দ। অজয় দুই কান চেপে ধরে চিৎকার করতে লাগলো। ডাক্তাররা ছুটে এলেন। অনেক কষ্টে তাকে ধরে ঘুমানোর ইঞ্জেকশন দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যেই সে অচেতন হয়ে পড়ল। রাত এখন প্রায় 2:30। পিয়া একা বসে অজয়ের ফোনটি খুলল। সে ভাবল হয়তো ছবিগুলোতে সত্যিই কিছু আছে, কিন্তু অবাক হয়ে দেখল সব ছবিই একেবারে স্বাভাবিক। কোথাও কোনো লাল শাড়ি পরা নারী নেই। ভিডিওগুলোও স্বাভাবিক। একটি ভিডিওতে শুধু দেখা যাচ্ছে অজয় ফ্রন্ট ক্যামেরার দিকে তাকিয়ে প্রচণ্ড ভয় চিৎকার করছে, কিন্তু ভিডিওতে তার পেছনে কেউ নেই। পিয়ার শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই হাসপাতালের এক নিরাপত্তারক্ষী ধীরে ধীরে এগিয়ে এলো। তিনি নিচু গলায় বললেন, মা, তোমার স্বামী কি বনঘরে গিয়েছিল? প্রিয়া বিস্মিত হয়ে বললে, আপনি কিভাবে জানলেন? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন, কারণ এর আগেও এমন মানুষ আমি দেখেছি যারা বনঘর থেকে ফিরে আসে। তাদের অনেকেই বলে একজন লাল শাড়ি পরা নারী তাদের অনুসরণ করছে, কিন্তু কেউ তার ছবি তুলতে পারে না। আর যদি সে কাউকে নিজের চোখ দেখে ফেলে? বৃদ্ধ হঠাৎ থেমে গেলেন। প্রিয়া কাঁপা গলায় বলল, তারপর কি হয়? বৃদ্ধ ধীরে ধীরে বললেন, তারপর সেই মানুষ আর কখনো আগের মতো থাকে না। ঠিক সেই মুহূর্তে হাসপাতালের পুরো ভবনের বিদ্যুৎ হঠাৎ নিভে গেল। চারদিকে নেমে এলো ঘন অন্ধকার। আর সেই অন্ধকারের মাঝখান থেকে ভেসে এলো নূপুরের সেই পরিচিত শব্দ। হাসপাতালের পুরো ভবন মুহূর্তেই অন্ধকারে ডুবে গেল। জেনারেটর চালু হলো না। করিডোর জুড়ে শুধু জরুরি আলোর ক্ষীণ লাল আভা জ্বলছে। আর সেই নীরবতার মাঝখানে নূপুরের শব্দটি ধীরে ধীরে কাছে আসছে। পিয়ার বুকের ভেতর দুকপুক শব্দ যেন আরও বেড়ে গেল। সে অজয়ের হাত শক্ত করে ধরে ফিসফিস করে বলল, অজয়, চোখ খোলো প্লিজ। কিন্তু অজয় গভীর ঘুমে অচেতন। ঠিক তখনই করিডোরের শেষ মাথায় একটি ছায়ামূর্তি দেখা গেল। একজন নারী, লাল শাড়ি, মাথা নিচু, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে। পিয়া স্থির হয়ে গেল। সে ভাবল হয়তো হাসপাতালের কোনো রোগী। কিন্তু পরের মুহূর্তেই নারীটি হাঁটা শুরু করলো। 1, 2, 3, আর পায়ের সঙ্গে মিলিয়ে বাজছে নূপুর। কিন্তু আশ্চর্যের বিষয়, তার পা মেঝেতে পড়ছে না। সে যেন মাটির কয়েক ইঞ্চি উপরে ভেসে এগিয়ে আসছে। পিয়া আর থাকতে পারল না। সে চিৎকার করে নার্সদের ডাকলো। চিৎকার শুনে কয়েকজন নার্স ও নিরাপত্তারক্ষী ছুটে এলো। কিন্তু তারা অবাক হয়ে বলল, কোথায়? এখানে তো কেউ নেই। পিয়া কাঁপতে কাঁপতে করিডোরের দিকে আঙ্গুল তুলে দেখালো। সেখানে এখন শুধু ফাঁকা করিডোর। নারীটি অদৃশ্য। পরদিন সকালে অজয়ের জ্বর কিছুটা কমল, কিন্তু তার মুখে এখনো ভয়ের ছাপ স্পষ্ট। সে পিয়াকে বলল, আমাদের আবার বনঘরে যেতে হবে। পিয়া অবাক হয়ে উঠল, তুমি পাগল হয়েছ? এত কিছুর পরও? অজয় ধীরে ধীরে মাথা নাড়ল। আমি একটা জিনিস লুকিয়ে এনেছি। এই বলে সে ব্যাগ থেকে একটি ছোট্ট রূপার নূপুর বের করল। নূপুরটি কাদামাটি আর শুকিয়ে যাওয়া লালচে দাগ। পিয়ার হাত কেঁপে উঠল। এটা কোথায় পেলে? অজয় কিছুক্ষণ চুপ থেকে বলল, দুর্গের ভেতরে এই আয়নার ঘরে যখন দৌড়ে পালাচ্ছিলাম, এটা মাটিতে পড়ে থাকতে দেখছিলাম। জানি না কেন আমি এটা তুলে এনেছিলাম। ঠিক তখনই নূপুরটি নিজে থেকেই একেবারে নড়ে উঠল। অজয় আর পিয়া দুজনে স্তব্ধ। ঘরে বাতাস নেই, কেউ ছোঁয়নি, তবু নূপুরটা নড়ল কিভাবে? সেদিন সন্ধ্যায় হাসপাতালের সেই বৃদ্ধ নিরাপত্তারক্ষী আবার এলেন। তিনি নূপুরটি দেখেই ফ্যাকাশে হয়ে গেলেন। ধীরে ধীরে পিছিয়ে গিয়ে বললেন, এটা এটা এখানে আনলে কেন? অজয় বলল, আপনি এটা চিনেন?
বৃদ্ধ দীর্ঘ শ্বাস ফেলে বললেন, প্রায় 20 বছর আগে আমার বড় ভাইও বনঘরে গিয়েছিল। ফিরে আসার সময় সেও ঠিক এমন একটি নূপুর নিয়ে এসেছিল। প্রথমে সে শুধু নূপুরের শব্দ শুনত, তারপর লাল শাড়ি পরা একজন নারীকে দেখতে শুরু করলো। আর 1 মাসের মাথায় বলতেই বৃদ্ধর চোখে পানি চলে এলো। সে নিজের ঘরের ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রিয়া ভয়ে কেঁপে উঠল, তাহলে কি অজয়েরও? বৃদ্ধ দ্রুত বলল, না, এখনো সময় আছে, কিন্তু নূপুরটি যেখানে ছিল সেখানে ফিরিয়ে না দিলে তিনি বাকিটা বললেন না। রাত ঠিক 12টা। অজয় ঘুমিয়ে প্রিয়া তার পাশে বসে হঠাৎ ঘরের টেবিলে রাখা নূপুরটি নিজে থেকেই বাজতে শুরু করলো। শব্দের সঙ্গে সঙ্গে হাসপাতালের কেবিনের দরজা ধীরে ধীরে খুলে গেল। কেউ নেই, শুধু অন্ধকার। তারপর সেই অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ, ওকে ফিরিয়ে আনো, না হলে এবার তোমাদের দুজনকেই নিয়ে যাব। প্রিয়া কাঁপতে কাঁপতে দরজার দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই সে দেখল কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে সেই লাল শাড়ি পরা নারী, কিন্তু এবার তার পাশে আরও একজন দাঁড়িয়ে আছে, একটি ছোট্ট মেয়ে, মাথা নিচু, আর তাদের দুজনের চোখে স্থির হয়ে আছে অজয়ের দিকে। রাত তখন ঠিক 12টা পেরিয়েছে। প্রিয়া নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। কেবিনের বাইরে দাঁড়িয়ে থাকা সেই লাল শাড়ি পরা নারী, তার পাশে সাদা পোশাক পরা ছোট্ট একটি মেয়ে, দুজনেই নির্চুপ। দুজনেই অজয়ের দিকে তাকিয়ে। প্রিয়া চিৎকার করে ডাক্তারদের ডাকতে যাবে, ঠিক তখনই হাসপাতালের করিডোরে সব আলো একসঙ্গে জ্বলে উঠল। আলো ফিরে আসতেই কেউ নেই। করিডোর আবার আগের মতোই ফাঁকা। প্রিয়া দরজার কাছে গিয়ে চারদিকে তাকালো, কোনো পদচিহ্ন নেই, কিন্তু মেঝেতে পড়ে আছে একটি ছোট্ট রূপালি চুড়ি। চুড়িটিতে শুকিয়ে যাওয়া লালচে দাগ। প্রিয়া সেটি হাতে তুলতেই তার শরীর কেঁপে উঠল। মনে হলো বরফের মতো ঠান্ডা কেউ তার হাত ধরে আছে। সে ভয়ে চুড়িটি ছেড়ে দিল। ঠিক তখনই অজয় ঘুম থেকে উঠে চিৎকার করে বলল, ও এসেছে, ও আমাকে নিয়ে যাবে। ডাক্তাররা আবার ছুটে এলেন, কিন্তু এবার বৃদ্ধ নিরাপত্তারক্ষী সবাইকে বাইরে যেতে বললেন। তিনি দরজা বন্ধ করে নিচু গলায় বললেন, আমি আর সত্য লুকিয়ে রাখতে পারছি না। অজয় আর প্রিয়া তার দিকে তাকিয়ে রইল। বৃদ্ধ বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 50 বছর আগে বানগড়ের কাছের একটি গ্রামে থাকতো এক নববিবাহিতা নারী। তার নাম ছিল মেঘলা। লোকেরা বলতো সে খুব সুন্দরী ছিল, কিন্তু গ্রামের কিছু লোভী মানুষ তার স্বামীর জমি দখল করতে চেয়েছিল। এক অমাবস্যার রাতে তারা মেঘলার স্বামীকে হত্যা করে আর মেঘলাকে মিথ্যা অপবাদ দিয়ে গ্রামের বাইরে নিয়ে যায়। সেখানে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। বৃদ্ধের গলা কেঁপে উঠল। মৃত্যুর আগে মেঘলা নাকি বলেছিল, আমি নির্দোষ, যারা অন্যায় করবে তাদের কাউকে আমি ছেড়ে দেব না। তারপর থেকেই বনগড়ে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। অজয় ফিসফিস করে বলল, তাহলে এই লাল শাড়ির নারী কি মেঘলা? বৃদ্ধ ধীরে ধীরে মাথা নাড়লেন, হয়তো, কিন্তু গল্প এখানেই শেষ নয়। তুমি যে ছোট্ট মেয়েটিকে দেখেছ, সে মেঘলার মেয়ে। ঘরের ভেতর যেন মুহূর্তে ঠান্ডা হয়ে গেল। প্রিয়া বিস্ময়ে বলল, তাহলে তারা দুজন একসঙ্গে কেন ঘুরে বেড়ায়? বৃদ্ধ দীর্ঘ শ্বাস ফেলে বললেন, কারণ মৃত্যুর পরও মা তার সন্তানকে ছেড়ে যেতে পারেনি, তাদের আত্মা এখনও মুক্তি পায়নি। ঠিক তখনই অজয়ের হাতে থাকা পুরোপার নূপুরটি নিজে থেকেই কাঁপতে শুরু করলো। হঠাৎ কেবিনের জানালার কাজ প্রচণ্ড শব্দে ভেঙে গেল। ঠান্ডা বাতাস জ্বরের মতো ঘরে ঢুকে পড়ল। দেওয়ালে ঝুলে থাকা ক্যালেন্ডার ছিঁড়ে মেঝেতে পড়ে গেল, আর দেওয়ালের ওপর রক্তের মতো লাল দাগে ধীরে ধীরে একটি বাক্য ফুটে উঠল, পূর্ণিমার আগেই ফিরে এসো। লেখাটি ফুটে ওঠার কয়েক সেকেন্ড পরই আবার অদৃশ্য হয়ে গেল। অজয় আর প্রিয়া একে অপরের দিকে তাকিয়ে রইল। বৃদ্ধ নিরাপত্তারক্ষী কাঁপা গলায় বললেন, তোমাদের হাতে সময় খুব কম। পূর্ণিমার রাতের আগে নূপুরটি যেখানে পেয়েছো সেখানে ফিরিয়ে না দিলে। তিনি আবার কথা বলা বন্ধ করে দিলেন। অজয় জিজ্ঞেস করল, না দিলে কি হবে?
বৃদ্ধ চোখ বন্ধ করে বললেন, তাহলে শুধু তোমরা নাও, যেই এই নূপুরের কাছে আসবে অভিশাপ তার জীবনেও ছড়িয়ে পড়বে। ঠিক সেই মুহূর্তে হাসপাতালের টেলিভিশন নিজে থেকেই চালু হয়ে গেল। সব চ্যানেল বন্ধ, শুধু একটাই দৃশ্য, বানগারের ভাঙা দুর্গ, আর ক্যামেরার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে লাল শাড়ি পরা সেই নারী। সে ধীরে ধীরে নিজের ডান হাত তুলে ইশারা করল, তারপর ঠোঁট নেড়ে মাত্র একটি কথাই বলল। রাতভর আর কারো চোখে ঘুম এলো না। হাসপাতালের সেই ঘটনার পর অজয় আর প্রিয়া বুঝে গেল পালিয়ে বাঁচার কোনো পথ নেই। যদি সত্যিই এই অভিশাপের শেষ করতে হয়, তাহলে আবার ফিরতে হবে সেই জায়গায়। বানগার পরদিন সকালে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েই রওনা দিল তারা। কিন্তু যাওয়ার আগে বৃদ্ধ নিরাপত্তারক্ষী অজয়ের হাতে একটি পুরনো কাপড় মোড়ানো প্যাকেট দিলেন। তিনি নিচু গলায় বললেন, এটা আমার বড় ভাইয়ের রেখে যাওয়া শেষ জিনিস, হয়তো তোমাদের কাজে লাগবে। গাড়িতে উঠে অজয় প্যাকেটটি খুলল। ভেতরে ছিল একটি পুরনো ডায়েরি। পাতাগুলো হলুদ হয়ে গেছে, অনেক জায়গায় কালি চাপছা। প্রথম পাতায় লেখা, যদি কেউ এই ডায়েরি পড়ে তাহলে যেন জেনে রাখে, আমি যা দেখছি তা কোনো মানুষের দেখা উচিত নয়। ডায়েরিতে লেখা ছিল, প্রথম রাতে আমি শুধু নূপুরের শব্দ শুনেছিলাম, দ্বিতীয় রাতে লাল শাড়ি পরা একজন নারীকে দেখলাম, তৃতীয় রাতে সে আমার নাম ধরে ডাকলো, আর চতুর্থ রাতে আমি বুঝলাম সে আমাকে মারতে চায় না, সে কাউকে খুঁজছে। অজয় থমকে গেল। সে কাউকে খুঁজছে? ঠিক তখনই ডায়েরির ভাঁজ থেকে একটি পুরনো সাদা কালো ছবি মাটিতে পড়ে গেল। ছবিতে দেখা যাচ্ছে একটি পরিবার, একজন পুরুষ, একজন লাল শাড়ি পরা নারী, আর ৬-৭ বছরের একটি ছোট্ট মেয়ে। ছবির পেছনে কাঁপা হাতে লেখা, আমাদের বিচার কেউ করেনি। পিয়া ছবিটি হাতে নিয়ে বলল, এরা কি মেঘলা আর তার পরিবার? অজয় কিছু বলল না। তার মনে হচ্ছিল এই গল্পের অনেক কিছুই এখনও অজানা। বিকেলের শেষ আলো মিলিয়ে যাওয়ার আগেই তারা আবার বনগড়ের পৌঁছে গেল। দুর্গ আগের মতোই নির্জীব, কিন্তু আজ অদ্ভুত একটা ব্যাপার ঘটল। প্রবেশদ্বারে বসে থাকা এক বৃদ্ধ সাধু অজয়কে দেখেই বললেন, তুমি আবার ফিরে এসেছো। অজয় অবাক হয়ে বলল, আপনি আমাকে চিনেন? বৃদ্ধ মৃদু হেসে বলল, না, তোমাকে না, কিন্তু তোমার পিছনে যে দাঁড়িয়ে আছে তাকে আমি বহু বছর ধরে চিনি। অজয়ের শরীর কেঁপে উঠল। সে ধীরে ধীরে পেছনে তাকালো। কেউ নেই। বৃদ্ধ আবার বললেন, যাকে সবাই অভিশাপ বলে সে আসলে প্রতিশোধ চাইছে, আর তুমি অজান্তেই তার পথ খুলে দিয়েছ। অজয় নূপুরটি বের করে বলল, এটা কি ফিরিয়ে দিলেই সব শেষ হয়ে যাবে? বৃদ্ধ মাথা নাড়লেন না। এটা শুধু শুরু। আসল জিনিস এখনো দুর্গের ভেতরে লুকিয়ে আছে। যতক্ষণ সেটা মুক্তি না পাবে ততক্ষণ কোনো অভিশাপ শেষ হবে না। সূর্য ডুবে গেল, চারিদিকে অন্ধকার নেমে এলো। ঠিক তখনই ভাঙা দুর্গের ভেতর থেকে ভেসে এলো নূপুরের শব্দ, কিন্তু এবার একটা নয়, দুটো, তারপর তিনটে, তারপর শত শত নূপুর একসঙ্গে বাজতে শুরু করলো। পুরো দুর্গ কেঁপে উঠল সেই শব্দে। পিয়া ভয়ে অজয়ের হাত শক্ত করে ধরে রাখলো। হঠাৎ তাদের সামনে থাকা ভাঙা মন্দিরের দরজা, যা বহু বছর ধরে বন্ধ ছিল, ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো বরফ শীতল বাতাস। অন্ধকারের গভীর থেকে একটি নারী কণ্ঠ ভেসে এলো, এতদিন পর অবশেষে তুমি ফিরে এলে। অজয় টর্চের আলো ভেতরে ফেলল। প্রথমে কিছুই দেখা গেল না, তারপর আলোর বৃত্তে ধীরে ধীরে ফুটে উঠল একটি পাথরের বেদি, আর সেই বেদির উপর রাখা ছিল একটি রক্তমাখা লাল শাড়ি। ঠিক তখনই অজয়ের পেছন থেকে কেউ খুব ধীরে ধীরে ফিসফিস করে বলল, পেছনে তাকিও না। অজয়ের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, কারণ সে বুঝতে পারল যে কণ্ঠটা শুনল সেটা পিয়ার নয়। অজয়ের শরীর মুহূর্তেই জমে গেল। কণ্ঠটি স্পষ্ট বলেছিল, পেছনে তাকিও না। কিন্তু মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো কৌতূহল। অজয় ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছন। পিয়া তার ঠিক পাশেই দাঁড়িয়ে।
কিন্তু পিয়ার পেছনে আরও একজন দাঁড়িয়ে আছে, লাল শাড়ি পরা সেই নারী, পুরো মুখ ঢাকা, তার দুই হাত থেকে টপ টপ করে রক্ত পড়ছে। প্রিয়া কিছুতেই বুঝতে পারছে না, মনে হয় নারীটিকে দেখতে পাচ্ছে না। অজয় ভয়ে চিৎকার করে প্রিয়াকে নিজের দিকে টেনে নিল। ঠিক সেই মুহূর্তে নারীটি ধীরে ধীরে মুখ তুলল, কিন্তু এবার তার চোখে কোনো রাগ নেই, বরং গভীর কষ্ট। সে কাঁপা গলায় বলল, আমাকে নয়, ওকে ভয় করো। কথা শেষ হতেই পুরো মন্দির কেঁপে উঠল। এক বিকট গর্জন ভেসে এলো মন্দিরের ভেতর থেকে। মনে হলো শত শত মানুষ একসঙ্গে আর্তনাদ করছে। মন্দিরের বেদির ওপর রাখা লাল শাড়িটি নিজে থেকেই বাতাসে উঠতে শুরু করলো। দেয়ালের ফাটল থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো। সেই ধোঁয়া ধীরে ধীরে মানুষের আকৃতি নিল। একটি নয়, দুটি নয়, 10-20, তারপর শত শত কালো ছায়া। তাদের চোখে জ্বলছে আগুনের মতো। বৃদ্ধ সাধু দৌড়ে এসে চিৎকার করে বললে, মন্ত্র পড়ো, চোখ বন্ধ করো। তিনি গলায় ঝোলানো রুদ্রাক্ষ হাতে নিয়ে প্রার্থনা শুরু করলেন। মুহূর্তের জন্য সব ছায়া থেমে গেল। কিন্তু তখনই সবচেয়ে বড় কালো ছায়াটির সামনে এগিয়ে এলো। তার উচ্চতা প্রায় 10 ফুট, মুখ নেই, শুধু অন্ধকার, আর তার বুকের মাঝখানে জ্বলছে লাল রঙের একটি অদ্ভুত চিহ্ন। সে বজ্রের মতো গর্জে উঠল, 50 বছর ধরে আমি অপেক্ষা করছি, আজ কেউ ফিরবে না। মন্দিরের ছাদ থেকে বড় বড় পাথর ভেঙে পড়তে শুরু করলো। পিয়া কাঁদতে কাঁদতে বলল, অজয়, আমাদের পালাতে হবে। কিন্তু অজয় হঠাৎ লক্ষ্য করল, লাল শাড়ি পরা নারীটি সেই কালো ছায়ার সামনে দাঁড়িয়ে আছে। সে নিজের দুই হাত ছড়িয়ে যেন তাদের বাঁচানোর চেষ্টা করছে। অজয় তখন বুঝতে পারল, যাকে সে এতদিন ভয় পাচ্ছিল সেই হয়তো তাদের শত্রু নয়, আসলে ভয়ঙ্কর সত্তাটি অন্য কেউ। ঠিক তখনই বৃদ্ধ সাধু ডায়েরির একটি পাতা খুলে অজয়ের হাতে দিলেন। পাতায় লেখা, অভিশাপ কোনো নারীর নয়, অভিশাপ সৃষ্টি করেছিল একজন মানুষ, যে মৃত্যুর পরও মানুষ রইল না। অজয় বিস্ময়ে বলল, তাহলে মেঘলা নির্দোষ? বৃদ্ধ মাথা নাড়লেন, হ্যাঁ, মেঘলা প্রতিশোধ নয়, মুক্তি চায়। সে এতদিন ধরে মানুষকে সতর্ক করে আসছে, কিন্তু যে অন্ধকার শক্তি তাকে হত্যা করেছিল সেটাই আজও এই দুর্গে বন্দী। হঠাৎ মন্দিরের বেদিটি প্রচণ্ড শব্দে ফেটে গেল। মাটির নিচ থেকে বেরিয়ে এলো একটি কালো লোহার সিন্দুক। সিন্দুকের গায়ে অসংখ্য পুরনো মন্ত্র খোদাই করা, আর মাঝখানে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। বৃদ্ধ সাধু আতঙ্কিত হয়ে পিছিয়ে গেলেন। তিনি কাঁপতে কাঁপতে বললেন, না, এটা খোলা যাবে না। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সিন্দুকের তালা নিজে থেকেই খুলে গেল। ঢাকনাটি ধীরে ধীরে উপরে উঠতে লাগলো, আর ভেতর থেকে এমন একটি বিকট হাসির শব্দ বেরিয়ে এলো, যে শব্দ শুনে অজয়, প্রিয়া, এমনকি বৃদ্ধ সাধুও কান চেপে মাটিতে বসে পড়লেন। আর সেই হাসির সঙ্গে ভেসে এলো একটি বাক্য, আমি মুক্ত। ঠিক তখনই লাল শাড়ি পরা মেঘলা প্রথমবারের মতো অজয়ের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, এখন শুধু তুমিই আমাদের বাঁচাতে পারবে। সিন্দুক থেকে বেরিয়ে আসা কালো ধোঁয়া মুহূর্তের মধ্যেই পুরো মন্দিরে ডেকে ফেলল। অজয় কিছুই দেখতে পাচ্ছিল না, শুধু চারপাশের মানুষের কান্না, আর্তনাদ আর সেই বিকট হাসির শব্দ। হঠাৎ তার কানে ভেসে এলো এক পরিচিত কণ্ঠ, অজয়, আমি প্রিয়া, আমাকে বাঁচাও। সে টর্চের আলো ফেলতেই দেখল প্রিয়া মাটিতে পড়ে আছে। অজয় দৌড়ে তার দিকে গেল, কিন্তু ঠিক যখন হাত বাড়াতে যাবে, পেছন থেকে মেঘলা চিৎকার করে উঠল, না, ওকে ছুঁয়ো না। অজয় থেমে গেল। পরের মুহূর্তেই মাটিতে পড়ে থাকা প্রিয়া বিকৃতভাবে হাসতে শুরু করলো। তার শরীর ধীরে ধীরে কালো ধোঁয়ায় পরিণত হলো। তারপর সেই ধোঁয়া মানুষের মতো দাঁড়িয়ে বলল, তুমি প্রথম পরীক্ষায় বেঁচে গেলে। অজয়ের বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল, অন্ধকারের শক্তি এখন তাদের মন নিয়ে খেলছে। ঠিক তখনই সত্যিকারের প্রিয়ার চিৎকার ভেসে এলো মন্দিরের ভেতর থেকে। অজয় দৌড়ে এগিয়ে গেল একটি ভাঙা স্তম্ভের সঙ্গে। কালো ধোঁয়ার লতা দিয়ে বাঁধা প্রিয়াকে দেখতে পেল। সে কাঁপতে কাঁপতে বলল, অজয়, তাড়াতাড়ি।
অজয় ছুটে যেতেই কালো ছাটি আবার সামনে এসে দাঁড়ালো, আর চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে গর্জে উঠল, যদি ওকে বাঁচাতে চাও তাহলে তোমার জীবন আমাকে দাও। পুরো মন্দির কেঁপে উঠল। মেঘলা অজয়ের সামনে এসে দাঁড়ালো। সে বলল, এর কথা শুনবে না, এ শুধু প্রতারণা করতে জানে। হঠাৎ বৃদ্ধ সাধু তার শেষ শক্তি দিয়ে একটি মন্ত্র উচ্চারণ করলেন। মন্দিরের চারদিকে সোনালি আলো ছড়িয়ে পড়ল, কিন্তু সেই আলো জ্বলার সঙ্গে সঙ্গে বৃদ্ধ সাধু মাটিতে লুটিয়ে পড়লেন। তার নিঃশ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। মৃত্যুর আগে তিনি শুধু একটি কথাই বললেন, সিন্দুকের নিচে সত্য লুকিয়ে আছে। অজয় দ্রুত সিন্দুকের কাছে গেল। সে দেখল নিচে একটি পাথরের ফলক। ফলকের ওপর খোদাই করা আছে, যে নির্দোষের রক্ত জড়িয়েছে তার আত্মাই এই অভিশাপের উৎস। সত্য প্রকাশ করলেই অভিশাপ ভাঙবে। ঠিক তখনই মেঘলা কাঁদতে কাঁদতে বললেন, আমার স্বামী নয়, গ্রামের প্রধানই আমাদের হত্যা করেছিল। নিজের অপরাধ লুকাতে সে সবাইকে মিথ্যা বলেছিল। মৃত্যুর পর তার লোভ আর ঘৃণাই এই অন্ধকার শক্তিতে পরিণত হয়েছিল। অন্ধকার ছায়াটি ভয়ঙ্কর গর্জন করে উঠল। মনে হলো সত্য প্রকাশ হওয়ায় তার শক্তি কমতে শুরু করেছে। মন্দিরের দেওয়ালে একের পর এক ফাটল ধরতে লাগলো। ছাদ থেকে পড়ছে চারিদিকে ধুলো আর ধুলো। অজয় পিয়ার হাত শক্ত করে ধরল। মেঘলা শেষবারের মতো তাদের দিকে তাকিয়ে বলল, তোমরা চলে যাও, আমি ওকে শেষবারের মতো আটকে রাখছি। এরপর সে নিজেই দুই হাত দিয়ে সেই অন্ধকার শক্তিকে জড়িয়ে ধরল। মুহূর্তের মধ্যে মন্দির জুড়ে এক বিকট বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হলো। মন্দিরের ভেতর থেকে প্রচণ্ড বিস্ফোরণের শব্দে পুরো বানঘর কেঁপে উঠল। অজয় আর প্রিয়া মাটিতে ছিটকে পড়ল। চারিদিকে শুধু ধুলো আর ভাঙা পাথর। কয়েক মিনিট পর ধুলো একটু সরাতেই অজয় ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে চারিদিকে তাকিয়ে দেখল মেঘলা নেই, অন্ধকারের ছায়াটাও নেই। মন্দিরের মাঝখানে শুধু পড়ে আছে সেই রক্তমাখা লাল শাড়ি এবং রূপার নূপুর। হঠাৎ চারপাশে এক অপূর্ব শান্তি নেমে এলো। বহু বছর পর যেন বানঘর প্রথমবারের মতো নিঃশ্বাস নিল। পিয়া কাঁপা গলায় বলল, সব শেষ। ঠিক তখনই মন্দিরের ভেতর একটি কোমল আলো জ্বলে উঠল। সেই আলোর মাঝখানে থেকে মেঘলা এবং তার ছোট্ট মেয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। এবার তাদের মুখে আর কোনো রক্ত নেই, চোখে নেই কষ্ট। মেঘলা অজয়ের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, ধন্যবাদ, তুমি আমাদের সত্য পৃথিবীর সামনে তুলে ধরেছ। ছোট্ট মেয়েটি পিয়ার হাত ছুঁয়ে বলল, এবার আমরা বাড়ি যাব। সেই সঙ্গে রূপার নূপুরটি নিজে থেকেই ভেঙে ধুলোয় পরিণত হলো। অজয় বুঝতে পারল অভিশাপ শেষ। কয়েক মাস পরে অজয় বানঘরের ঘটনাগুলো নিয়ে একটি গবেষণামূলক বই প্রকাশ করলো। অনেকেই বিশ্বাস করলো, আবার অনেকে বলল সবই কল্পনা। আর কোনো তর্কে জড়ালো না, কারণ সে জানে সব সত্য প্রমাণ করা যায় না। 1 বছর পর অজয় ও প্রিয়া আবার বনঘরে গেলেন। এবার দিনের বেলা, পর্যটকে ভরা দুর্গ। কোনো অদ্ভুত শব্দ নেই, কোনো নূপুরের আওয়াজ নেই। দুজনেই মনে মনে ভাবলো সব কিছু শেষ হয়ে গেছে। তারা গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু রাতে বাড়ি ফিরে অজয় ক্যামেরার মেমোরি কার্ড কম্পিউটারে খুলল। সে ভাবল শেষবারের মতো ছবিগুলো দেখে নেবে। একটির পর একটি। হঠাৎ শেষ ছবিতে এসে তার হাত থেমে গেল। এটি তো তোলেইনি। ছবিতে দেখা যাচ্ছে অজয় আর পিয়া গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আর তাদের ঠিক পেছনে একটি ছোট্ট মেয়ে সাদা পোশাকে। সে হাসছে, কিন্তু সে মেঘলার মেয়ে নয়, এ এক সম্পূর্ণ অচেনা শিশু। ছবির নিচে একটি বাক্য ধীরে ধীরে ফুটে উঠল, একটি অভিশাপ শেষ হয়েছে আর একটি শুরু হলো। ঠিক তখনই অজয়ের ঘরের এক কোণ থেকে ভেসে এলো নূপুরের শব্দ। বাতি একবার জ্বলে উঠল, আবার নিভে গেল, তারপর সম্পূর্ণ নীরবতা। তো বন্ধুরা, এই ছিল বানঘরের লাল শাড়ির অভিশাপ। আপনাদের কি মনে হয় দেওয়ালের আত্মা কি সত্যিই মুক্তি পেয়েছিল, নাকি শেষ ছবিতে দেখা সেই অচেনা শিশুই ছিল আরও বড় কোনো অন্ধকার রহস্যের সূচনা? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।
গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর বুটকম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আমি সাইফুল আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।